পড়ার টেবিলে বসে কলম কামড়াচ্ছি আমি। কলম খেয়েও যদি মাথার ব্রেন একটু খুলে সেই আশায়, কিন্তু না, কিছুতেই কিছু হচ্ছে না। ফিজিক্স এই সাবজেক্টটা কিছুতেই আমার মাথায় ঢুকতে চায় না। তাই বসে বসে বইয়ের পাতা উল্টাচ্ছি আর কলম খাচ্ছি। নিতু আপু বসে বসে ফোন ঘাঁটছে আর মাঝে মধ্যে একটু আধটু হাসছে। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে চ্যাটিংয়ে ব্যস্ত সে। আমি মুখ গোমড়া করে এদিক ওদিক দেখছি। কুমির ছানার সাথে ভাব হলে এক্ষুনি কত ভালো করে এই চ্যাপ্টারটা বুঝিয়ে দিত আমায়। কিন্তু আজকে তো কুমির ছানাকে পোড়ানোর কথা বলবো না আমি। আবার কালকে এক্সামও আছে। উফফ, এই প্যারা আর সহ্য হয় না। হঠাৎ ঝড়ের গতিতে এসে আমার পাশের চেয়ার টেনে বসে পড়ল ভাইয়া। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবারও নিজের কাজে কলম খাওয়ায় ব্যস্ত হয়ে পড়লাম। ভাইয়া একটানে মুখ থেকে কলম বের করে নিয়ে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। আমি হা হয়ে তাকিয়ে আছি ভাইয়ার দিকে, আর ভাইয়া রেগে তাকিয়ে আছে আমার দিকে। এত বড় ডাঙর মেয়ে হয়ে এখনো কলম কামড়াস লজ্জা লাগে না? বাচ্চারা না হয় বুঝে না তাই এসব করে, কিন্তু তুই অবুঝ নস, তাহলে এভাবে রাক্ষসের মতো কলম খাচ্ছিস কেন? কবে বড় হলাম আমি? এখনো সেই পিচ্চি মেয়েই আছি। আর এটা আমার কত পুরনো অভ্যাস, কোনো কিছু না বুঝলে কলম কামড়ানো আপনি তো জানেনই। তাহলে এভাবে বকছেন কেন? মন খারাপ করে? হুমম, জানি। তাই অলওয়েজ বলি এই বেড হ্যাবিট ত্যাগ কর। কে শুনে কার কথা? আচ্ছা, আমার কথা শুনলে কি তোর খুব বড় ক্ষতি হয়ে যাবে? হুমম, কারণ পড়া ভুলে গেলে আর মনে পড়বে না। তখন এইসব প্রশ্নের ওর না দিয়ে এক্সাম হলো ত্যাগ করতে হবে আমার। এতে রেজাল্ট খারাপ হবে আমার, আর আবারও বকা শুরু হবে আপনার। চুপ আপ। যত সব ফাউল কথা। একটা কথার পিঠে 101টা কথা না বললে হয় না। আচ্ছা, এসব বাদ দিয়ে কোনো চ্যাপ্টারে প্রবলেম সেটা বল। ওই তো এই চ্যাপ্টারটায়। সন্ধ্যা থেকে বুঝার চেষ্টা করছি কিন্তু কিছুতেই মাথায় ঢুকছে না। অহোহ, তাহলে আমাকে একবার ডাকলেই পারতি। অবশ্য আমাকে ডাকবিই বা কেন? আমি তো তোর কেউ না, হুম, বোধ হয় শত্রু হই, তাই না রে? ভাইয়ার কথায় অশ্রুতে ভরে গেল আমার দুচোখ। সত্যি তুই কখনো আমাকে বুঝলি না। আগেও বুঝিসনি আর এখনো বুঝিস না। অবশ্য তুই আমাকে বুঝবি এটা এখন আশাও করি না আমি। ভাইয়া খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আমায়। উনার কাছে সবকিছুই ইজি। খুব কঠিন বিষয়কেও নিজের মতো করে সহজেই বুঝিয়ে দেওয়ার এবিলিটি আছে উনার মাঝে। ভাইয়ার খুব ইচ্ছা ছিল ডক্টর হওয়ার, কিন্তু আঙ্কেলের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে এখন অনার্স করছেন উনি। তবে ডক্টর হতে না পারার কষ্টটা এখনো আছে উনার মাঝে, কিন্তু কখনো সেই কষ্টকে কারো সামনে জাহির করেন না উনি। নিজের মধ্যেই চেপে রাখেন। আমাকে মনোযোগ সহকারে পড়াচ্ছেন উনি, আর আমি পড়া বুঝার চেয়ে বেশি বুঝার চেষ্টা করছি উনাকে। বইয়ে মুখ গুজেই আচমকা ফিসফিস করে বলে উঠলেন উনি, এই বুচি, আই নো এই এম কিউট এন্ড হ্যান্ডসাম। হাজারো মেয়ের ক্রাশ, তাই এখন আমাকে চোখ দিয়ে না গিলে পড়াগুলোকে গিলে খা, তাহলে কালকে কাজে দেবে। আমাকে সবসময় তোর সামনে দেখতে পাবি, কিন্তু এক্সাম চলে গেলে এক্সাম পাবি না, বুঝেছিস? উনার কথায় ভ্যাবাচেকা খেয়ে গেলাম আমি। বুঝল কি করে? সারাক্ষণ তো বইয়ের পাতায় মুখ গুজেছিল তাহলে। এখন লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে আমার। এত লজ্জা পাস না। লজ্জা পেলে তোকে নতুন বউয়ের মতো দেখায়, আর নতুন বউয়ের সাথে বর কি করে নিশ্চয় জানিস তুই। বই পোত গুছিয়ে পড়ার টেবিল থেকে উঠে যাচ্ছি আমি। এসব ফালতু কথা বলতে একদম ইচ্ছা করছে না আমার। এই কুমির ছানাও যে এমন ঠোঁট কাটা নির্লজ্জ হতে পারে জানা ছিল না আমার।
যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। কি হলো, বই নিয়ে কোথায় যাচ্ছিস? তোকে পড়া ছেড়ে উঠতে বলেছি আমি। না বলেননি। এখন আর পড়ব না আমি, তাই চলে যাচ্ছি। তাছাড়া আপনি যা শুরু করেছেন তাতে পড়ার মুড়োটাই নষ্ট হয়ে গেছে আমার। সো আপনি এসব ভুলভাল কথা বকতে থাকেন, আসছি আমি। এক পাও সামনে এগোবি না, ঠ্যাং ভেঙ্গে রেখে দেব। চুপচাপ বই খুলে পড়তে বসো নইলে। নিতু, একটা বড় দেখে লাঠি নিয়ে এসো তো। এক্ষুনি আনছি বলেই ফোন রেখে বিছানা থেকে লাফ দিয়ে উঠে রুম থেকে ছুটে বেরিয়ে গেল আপু। এটা আমার কোনো জন্মের শত্রু ছিল কে জানে। এই লাঠি নিশ্চয় আমার উপর এপ্লাই করার জন্যই আনা হচ্ছে। লালাঠি দিয়ে কি হবে? একটা বাদরকে আদর করব। আসলে এই বাড়ির সবাই খুব বেশি আদর ভালোবাসা দিয়ে এখন বাদরে পরিণত করেছি, তাই এটা দিয়ে একটু মানুষ করার ছোট প্রয়াস আমায়। কে কখন আমাকে আদর করল? একমাত্র ফুপ্পি আমাকে বেশি আদর দেয়, ভালোবাসে, আঙ্কেলও ভালোবাসে, তবে ফুপ্পির থেকে বেশি নয়। আর আপনি তো একটু আদর করেন না, শুধু মারেন, বকেন, শাস্তি দিয়ে কষ্ট দেন। অন্যমনস্ক হয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলে জিহ্বায় কামড় কাটলাম আমি। উফফ, না চাইতেও কিসব বলে ফেললাম আমি। আমার দিকে মোহনীয় চাহনিতে চেয়ে আছেন উনি। সত্যি বলছিস তুই? তোকে ভালোবাসি, কিন্তু কখনো আদর করিনি আমি। তবে কোনোদিন করিনি বলে যে আজও করব না তা ভাবিস না। আজকে তোকে। ভাইয়া, এই নিন লাঠি। ঈষৎ বিরক্তিকর। তোকে এখনই আসতে হলো, একটু পরে আসলে কি হতো, যখনই রোজের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি তখনই কোনো না কোনো ডিস্টার্ব ঠিক চলে আসে, বিড়বিড় করে। কিছু কি বললেন ভাইয়া? হুমম, থ্যাঙ্কস লাঠিটা ঠিক সময়ে এনে দেওয়ার জন্য। ভাইয়ার অবস্থা দেখে মুখ চেপে হাসছি আমি। এখন মনে মনে নিতু আপুকে খুব ঝাড়ছেন উনি। থ্যাঙ্কস আপু, নিজের অজান্তেই আমাকে হেল্প করার জন্য। বুচি ঠাটার মতো এখনো দাঁড়িয়ে আছিস কেন? পড়তে বসো, ধমক দিয়ে। এত বড় একটা লাঠি দেখে ভয় পেয়েই পড়তে বসলাম আমি। এখন পড়তে না বসলে এটা দিয়ে মারতেও দ্বিধাবোধ করবেন না উনি। আর আপু যেই সাইজের লাঠি এনেছে, এটা দিয়ে একটা বাড়ি দিলেই আমার হাড্ডি গুড্ডি সব কষে পড়বে। নিজের ভালো পাগলেও বুঝে সেখানে আমি তো সুস্থ, তাই পড়ায় মনোনিবেশ করলাম আমি। আমার পরীক্ষার জন্য বাসায় খুব একটা কারো সাথে গল্প গুজব করতে পারি না আমি। ইদানিং রোদ ভাইয়া নিতু আপুর সাথে একটু বেশিই মিশছে। দুজনে বাইরে ঘুরতে যায়, আড্ডা মারে, আমাকে পড়াতে বসেও দুজনে গল্প করে। এখন এই নিতু আপুকেও আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। পড়তে পড়তে বোরিং লাগছে আমার, তাই রিফ্রেশমেন্ট হিসাবে ছাদে গেলাম আমি। ওমা, ছাদের কর্নারে ওরা কারা? কিছুটা এগিয়ে দেখলাম নিতু আপুর হাত ধরে আছে রোদ ভাইয়া। দুজনে হে হে করে হাসছে আর কি নিয়ে যেন কথা বলছে। আমি কান পেতে শোনার চেষ্টায় আছি, কিন্তু কিছুই কানে আসছে না। এদেরকে এভাবে দেখে রাগে গজগজ করছি আমি। গতকাল বলল আমাকে ছাড়া বাঁচবে না, আমাকে খুব ভালোবাসে, আরও কত কি। আর আজকে দেখ আমাকে পড়া বুঝিয়ে ছাদে এসে অন্য মেয়ের সাথে গল্পে মেতে উঠেছে। শালা রোদ, তোকে আমি। না থাক, তোরা গল্প কর, আমি যাই। না, আমি যাব কেন? গেলে ওই শাকচুন্নি যাবে। নিজেকে আটকাতে না পেরে ভাইয়ার সামনে গেলাম আমি। আচমকাই হাতে একটা কামড় বসিয়ে দিলাম আমি। কোনো হাতে আপুকে ধরেছিস দেখি, আজকে তোর হাত ভাঙব। আমাকে ছেড়ে অন্য মেয়ের হাত ধরা কোনো হাত দিয়ে আপুকে টাচ করেছিস দেখি, দেখা। আমার কাণ্ডে হতবাক হয়ে তাকিয়ে আছে দুজনে। কি করছিস ভাইয়া? লেগে যাবে তো। লাগলে লাগবে, তাতে তোমার কি? সরো আমাদের মধ্যে থেকে। রোজ পাগল হয়ে গেলি নাকি?
তুই ভালোবাসবি না আবার অন্য মেয়ের সাথে দেখলেও মারবি, এটা কি করে হয়? আমি নিতুর সাথে আড্ডা দিচ্ছি, হাত ধরছি, তাতে তুই রাগছিস কেন? আমাকে তো তুই ভালোবাসিস না, তাহলে প্রবলেম কি? ভাইয়ার কথায় কিছুটা অপ্রস্তুত ফিল করলাম আমি। সত্যি তো এতটা রিয়্যাক্ট করা উচিত হয়নি। আপুর হাতে হাত রেখেছে দেখেই তো সব ভুলে গিয়েছিলাম আমি। সে আপনার যা ইচ্ছা তাই করুন। আমি তো শুধু পড়া বোঝার জন্য আপনাকে পুরো বাড়ি খুঁজে মরছি, আর আপনি কিনা এখানে গল্প করছেন। আমি পড়াগুলো বুঝতে পারছি না, আড্ডা রেখে তাড়াতাড়ি আসুন, আমাকে পড়া বুঝিয়ে দিন। আড্ডার টাইম উড়ে যাচ্ছে না, কিছুক্ষণ পরও দিতে পারবেন বলেই নিচে নেমে গেলাম আমি। হা হা, সত্যি পাগলি। তোমার সাথে আমাকে সহ্য হচ্ছে না, তাই এভাবে পড়ার অজুহাতে তোমার কাছ থেকে নিয়ে যেতে চাইছে। আমি আসছি, নইলে আজ আমার কপালে শনি আছে। ঠিক আছে ভাইয়া, যান আপনি। আজকে লাস্ট এক্সাম আমার। সিয়াম আর নাহিদ ভাইয়ার সাথে অনেকদিন যোগাযোগ নেই আমার। তবে সিয়ামের কথা অনুযায়ী ওরা ভাইয়াকে সব বলে দিয়েছে, যাক ভালোই হয়েছে। আজ ভাইয়ার সব ভুল ক্ষমা করে আপন করে নেব আমি। অনেক খুশিতে এক্সাম শেষ করছি। আজকের সময়গুলো যেন যেতেই চাইছে না। এক্সাম শেষে বাইরে দাঁড়িয়ে কথা বলছি আমি আর লাবু, তখনই রাতুল এসে সামনে দাঁড়ালো আমার। ওকে এভাবে দেখে চোখাচোখি হকরলাম দুজনে। ওই রোজ সেদিন তোর লাভারের জন্য বেঁচে গিয়েছিস, কিন্তু আজকে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? অমানুষ, সেদিন এত মার খেয়েও মানুষ হসনি। আসলে একটা কথা ভুলে গিয়েছিলাম, আমি কুকুরের লেজ কখনো সোজা হয় না। সেদিন যে বাঁচিয়েছিল আজকেও সে বাঁচাবে। তুই আমাকে মিন করে কথাটা বললি তো? দেখি আজকে তোকে কে বাঁচায়, তোর এমন হাল করব যে সমাজে মুখও দেখাতে পারবি না। লাবু, সেই রাতুল, ওর সাথে লাগছিস কেন? আমার জীবনটা নষ্ট করেও তোর স্বাদ মিটেনি, এখন ওর জীবনটাকেও নরকে পরিণত করতে চাইছিস। কাম অন ডার্লিং, তুমি কখনোই আমার গন্তব্য ছিলে না। রোজের কাছে পৌঁছানোর একটা ধাপ ছিলিস মায়ে। ভেবেছিলাম তোর সাথে জোর করে মিশে রোজের সাথে সম্পর্ক ভালো করব। কিন্তু ওই রোজ তো আমাকে সহ্যই করতে পারে না। উপরন্তু সেদিন কি মারটাই না খাওয়াল। আমি প্রথম থেকেই রোজকে ভালোবাসি, আর ওকে পাওয়ার জন্য তোকে জাস্ট ইউজ করেছি মায়ে। তোকে ব্ল্যাকমেইল করে হৃদের সাথে ব্রেকআপ করিয়েছি, যাতে তোকে দিয়ে রোজের কাছে পৌঁছাতে পারি। কিন্তু রোজ আমার সব কষ্ট পানি করে দিল। আজ তো তোকে ছাড়ব না রোজ। সব সুদে আসলে উসুল করে ছাড়ব। রোজও, তার মানে তুই লাবুকে এতদিন ধরে ভয় দেখাচ্ছিলিস? তার জন্যই সবসময় ভয় ভয় থাকতো, আর লাবু হৃদকে ভালোবাসে। লাবু হৃদ, কোনো হৃদকে ভালোবাসিস তুই? লাবুসরোজ, আজ তোকে সব বলবো আমি, এখন তুই চল এখান থেকে, নইলে খুব বড় কিছু ঘটে যাবে। রাতুলশ্রী, লাবু ডার্লিং, এখন তুই যেতে চাইলে যেতেই পারিস, কিন্তু রোজকে নো ছাড়াছাড়ি, আজকে ওকে আমার বড্ড প্রয়োজন। আজ ওকে আমার ভালোবাসার রঙে রাঙিয়ে দেব আমি, যেই রং আর কোনোদিনও মুছতে পারবে না। রোজর সেই আশা তোর কোনোদিনও পূরণ হবে না। রোদ ভাইয়া থাকতে তুই আমার কোনো ক্ষতি তো দূরে থাক, আমাকে টাচও করতে পারবি না। ওকে তাহলে দেখাই যাক তোর হিরো তোকে বাঁচাতে আসে কিনা, বলেই আমার দিকে এগুতে লাগলো রাতুল। ওকে এভাবে এগুতে দেখে হাত পা কাঁপছে আমার। ভাইয়া, তুই কোথায়? তোর বুচি খুব বড় বিপদে আছে, তাড়াতাড়ি আয় প্লিজ। লাবুর হাত শক্ত করে দাঁড়িয়ে আছি আমি। এতক্ষণে রাতুলের কয়েকটা বখাটে ফ্রেন্ডও এসে হাজির হয়ে গেছে। সবাই একসাথে হাসছে আর আমাদের দিকে এগুচ্ছে। লাবু আর আমি দুজনে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। আজ এত বিপদে আছি আমি, আর আজই ভাইয়ার লেট হচ্ছে। যে 24 ঘন্টা আমাকে আগলে রাখে, আমার সাথে থাকে।
আর আজ যাকে আমার সবথেকে বেশি প্রয়োজন অথচ সেই নেই আজ। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো, লাবুর হাত শক্ত করে ধরে দৌড় লাগালাম, দুজনে যদি শেষ রক্ষা হয়। দৌড়াতে দৌড়াতে কিছুদূর গিয়ে কিছু একটার সাথে পালে গিয়ে হুমড়ি খেয়ে পড়লাম আমরা। পাথরে মাথা লাগায় ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু এটা এখন আমার কাছে ব্যাপার না। আগে এই দানবটার হাত থেকে নিজেকে বাঁচাতে হবে। রাতুল আর তার সহযোগীরা চারদিক থেকে ঘিরে ফেলেছে আমাদের। দুজনে উঠে দাঁড়াতেই রাতুল আমার দিকে এগিয়ে আমার উড়না ধরতে যাবে, তখনই কেউ ওর হাত আটকে দিল। হাতকে লক্ষ্য করে হাত বাড়িয়ে দেওয়া লোকটার দিকে তাকালাম আমি। তাকে দেখেই অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল আমার। এতক্ষণে দেহে প্রাণ ফিরে পেলাম আমরা। এই লোকটা থাকলে আমার আর চিন্তা কি। এখন এই রাতুল আর ওর পোষা শয়তানগুলো কিছুই করতে পারবে না আমার। কারণ আমি জানি যাই হয়ে যাক না কেন, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। ভাইয়া, তুই এসেছিস, যা ওপাশে গিয়ে দুজনে দাঁড়া, এই রাতুলের বাচ্চাকে আমি দেখে নিচ্ছি। রাতুলের হাতে মোছর দিয়ে বলে উঠল, ভাইয়া, সেদিন এত মারলাম তবুও রোজের পিছু ছাড়িসনি। আজকে এতখানি জায়গা দৌড়াতে দৌড়াতে নিয়ে এসে ওর কপাল থেকে রক্ত ঝরিয়েছিস। অকৃতজ্ঞ অমানুষ যে তোকে আমার হাত থেকে বাঁচালো, আর আজ তারই রক্ত ঝরালি। সেদিন রোজের কথায় তোকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ বাঁচবি না। কাপুরুষের বাচ্চা, আবারও আমার রোজকে টাচ করার সাহস দেখিয়েছিস। আজকে তোর এই হাতটাই অবশিষ্ট রাখব না আমি। তখন রোজ কেন মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস দেখাতে পারবি না? তোকে সেদিন ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু তুই শুনলি না। এবার দেখ তোর কি হাল করি আমি। রাতুল নিজের হাত ছাড়ানোর জন্য ছেটাছটি করছে, কিন্তু পারছে না। অন্যদিকে এতগুলো ছেলেকে একসাথে দেখে ভয় পেয়ে গেলাম আমি। ওরা সবাই মিলে যদি ভাইয়ার কোনো ক্ষতি করে তাহলে। ব্যাগ থেকে ফোন বের করে নাহিদ ভাইয়াকে কল দিলাম আমি। উনাকে সবটা বলার আগেই এক্ষুনি আসছি বলে ফোন কেটে দিলেন উনি। রাতুলের পোষা প্রাণীগুলো ভাইয়াকে ধরে রাতুলকে ওর কাছ থেকে ছাড়িয়ে নিল। 4-5 জন ছেলে মিলে ভাইয়াকে আটকাচ্ছে, কিন্তু পারছে না। সবগুলোকে মেরে তক্তা বানিয়ে ছাড়ছে ভাইয়া। এরই মধ্যে নাহিদ আর সিয়াম ভাইয়াও চলে এসেছে। এবার রাতুলের পালা। রাতুলকে ধরে বেদারাম পিটাচ্ছে ভাইয়া। আজকে রাতুলের এই অবস্থা দেখে একটুও খারাপ লাগছে না আমার, বরং ভালোই লাগছে। এরকম জঘন্য লোককে মেরে ফেলাই উচিত। আজ যদি ভাইয়া ঠিক সময় না আসতো তাহলে কি হতো আমার। এই শয়তানটা আমার জীবন শেষ করে দিত। ফোনটা বারবার বেজেই চলেছে, কিন্তু রিসিভ করার ইচ্ছা হচ্ছে না আমার। তবুও একরাশ বিরক্তি নিয়ে ফোন হাতে নিলাম আমি। ফোন কানে নিতেই দেখলাম ভাইয়া রাতুলকে মারতে ব্যস্ত। এমন সময় একটা ছেলে এসে পেছনে থেকে ভাইয়াকে একটা লাঠি দিয়ে বাড়ি দিল। আমি ফোন কানে রেখেই ভাইয়া বলে চিৎকার দিয়েই উঠলাম। ফোনের ওপাশে লাবিব ভাইয়ার গলা শুনতে পাচ্ছি। পিচ্চি, কি হয়েছে? রোদ ঠিক আছে তো? কি হলো, কথা বলছো না কেন? কথা বলো অহহশিট। ভাইয়া, রোদ ভাইয়াকে। কাঁদিস না, বল রোদের কি হয়েছে? তখনই কান থেকে ফোনটা লাবু কেড়ে নিয়ে ভাইয়াকে সবটা খুলে বলল। ভারী কিছু দিয়ে পেছনে আঘাত করাই সাথে সাথে রোদ ভাইয়ার মাথা ঘুরে গেল। দ্রুত রাতুল উঠে দাঁড়িয়ে চুরি নিয়ে এগিয়ে গেল ভাইয়ার দিকে। আমি ভাইয়া বলে চিৎকার করছি, কিন্তু শুনছে না। কয়েক সেকেন্ড ব্যবধানে কি হয়ে গেল বুঝতে পারলাম না আমি। পাথরের মতো দাঁড়িয়ে আছি, এখন কথা বলার শক্তিও পাচ্ছি না। মনে হচ্ছে বোবায় পরিণত হয়েছি। হাঁটু ভাঁজ করে বসে অঝরে কাঁদছি আমি। এখন নিজেই মধ্যেই নেই, চারপাশে কি ঘটছে কিছুই বুঝতে পারছি না। তখনই লাবুর কথাগুলো কানে এলো আমার।
রোজ তুই এভাবে বসে আছিস কেন? ভাইয়ার কাছে যা, ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। আমার কথায় কোনো রেসপন্স করল না ও। কাঁধ ধরে ঝাঁকিয়ে আবারও এক কথাই বলছি আমি। এবার আমার দিকে ঘুরে তাকিয়ে দৌড় লাগালো ভাইয়ার কাছে। মাটিতে পড়ে আছে রোদ। একটু আগে রাতুল রোদের পেটে চুরি বসিয়ে দেয়, আর সেটা দেখেই পাথরের মূর্তির ন্যায় বসেছিল রোজ। নাহিদ আর সিয়াম একটু দূরে রাতুলের সহযোগীদের পিটাচ্ছিল, বিদায় কেউ কিছু করতে পারেনি। রোদেরও মাথা ঘুরছিল, সে কারণে সামনে কি হচ্ছে বুঝতে পারেনি সে। এতক্ষণে স্থানীয় কিছু লোক এসে জড়ো হয়ে গিয়েছে। পুলিশকে কল দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সবাই মিলে রাতুলকে পিটিয়ে ধরে রেখেছে, পুলিশে সোপর্দ করবে বলে, আর ওর সহযোগী কয়েকজন পালিয়ে গেছে। দৌড়ে গিয়ে রোদের পাশে বসল রোজ। রোদের মাথাটা নিজের কোলে রেখে ক্রমাগত ডেকে চলেছে। আধো আধো চোখে তাকাচ্ছে রোদ। সিয়াম আর নাহিদ অ্যাম্বুলেন্সকে কল দিয়েছে, এক্ষুনি চলে আসবে। ওরাও রোদের পাশে বসে আছে। ভাইয়া উঠো না। কি হয়েছে তোর? এভাবে শুয়ে আছিস কেন? তোকে এরকম চুপচাপ একদম মানায় না। উঠো না, আমাকে বকবি না। এই ভাইয়া, তুই শুনতে পাচ্ছিস না? তোকে শুনতেই হবে। আমার বকবক শুনে সবসময়ের মতো আজকে অতিষ্ঠ হয়ে আমাকে বকাঝকা করতেই হবে তোকে। এই উঠো না প্লিজ। আমি তোর সব কথা শুনব, কখনো তোর কথার অবাধ্য হব না। তুই যা বলবি তাই করব, শুধু একটাবার উঠে দাঁড়া প্লিজ। আমার সাথে রাগ করে থাকিস না। আধো আধো চোখে রোজের দিকে তাকিয়ে মুচকি হাসছে রোদ। চোখ থেকে পানি ঝরছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। এই বুচি, এভাবে কাঁদছিস কেন? একদম কাঁদবি না, চোখের পানি মুছে দিয়ে। তুই এভাবে কাঁদলে আমার খুব কষ্ট হয়, তা কি তুই বুঝতে পারিস না? নিজেকে সামলা, তুই এভাবে ভেঙ্গে পড়লে মমো ড্যাডকে কে দেখবে? তুই তো ওদের শক্তি, আমি চলে। একদম বাজে কথা বলবি না, মুখ চেপে ধরে। তোর কিচ্ছু হবে না, আগের মতো ঠিক হয়ে যাবি। তোর কিচ্ছু হলে আমি নিজেকে শেষ করে দিব। তোকে ছাড়া থাকতে পারবো না আমি। প্লিজ ভাইয়া, এভাবে রাগ করে আমাকে ছেড়ে যাস না। থাকতে পারবো না আমি। প্লিজ আর কাঁদিস না। আমি জানি রোজ তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি। কষ্ট দিয়েছি, অপমান করেছি, কিন্তু কখনো তোর মন বুঝার চেষ্টা করিনি। তুই শুধু একতরফা আমাকে ভালোবেসে গেছিস, কিন্তু সে সময় আমি তোর অনুভূতিকে বুঝতে পারিনি। তোকে বারবার অপমান করে তাড়িয়ে দিয়েছি। তুই বলেছিলিস একদিন তোর ভালোবাসা পাওয়ার জন্য পাগলামি করব আমি, তখন তুই আমাকে ভালোবাসবি না। আর আজ দেখ, সেটাই হয়েছে। তোকে পাওয়ার জন্য পাগল হয়ে আছি আমি, কিন্তু তুই মেনে নিতে পারছিস না। এই বুচি, আমাকে ক্ষমা করে দে না প্লিজ। খুব ইচ্ছা ছিল তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শুনব, কিন্তু হয়তো তা আর সম্ভব হবে না। এই বুচি, একটা বার শুধু বল ভালোবাসি। শেষবারের মতো এই অশান্ত মনটাকে শান্ত করার জন্য হলেও বলো না ভালোবাসি। এই কথাটা আওড়াতে আওড়াতেই চোখ বন্ধ করে নিল রোদ। রোজ চিৎকার বলছে, হুমম তোকে ভালোবাসি, খুব ভালোবাসি তোকে। কিন্তু কথাটা আদৌ রোদের কানে গিয়ে পৌঁছেছে কিনা সন্দেহ আছে। রোদের জ্ঞান হারানোর কিছুক্ষণ পরই রোজ সেখানেই জ্ঞান হারায়। সিয়াম, নাহিদ এন্ড লাবিবা মিলে দুজনকেই হসপিটালে নিয়ে যায়। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে সিয়াম, নাহিদ, লাবু, নিতু আর রোদের নানু বাবা মা। রোজের বাড়ির লোকও আসছে। রোদের মায়ের পাগল প্রায় অবস্থা। একমায় ছেলেই তার বাঁচার অবলম্বন ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাকে হারাতে যাচ্ছেন। অন্যদিকে রোজকে সামলানো যাচ্ছিল না, বেশি পাগলামো করছিল। মাথায় ব্যান্ডেজ করে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে।
আর রোদের অপারেশন চলছে। অপারেশন রুমের লাইট নিভতেই সবাই ডক্টর বেরোনোর অপেক্ষায় আছে। ডক্টর বেরিয়ে কোনো সুখবর দিতে পারলেন না। ডক্টরও প্রচুর ব্লিডিং হয়েছে উনার। তাছাড়া ক্ষতটাও অনেক গভীর। মাথার চোটটাও বেশ গুরুতর। উনার অবস্থা খুব একটা ভালো না। এখনও বিপদ মুক্ত নন, আশঙ্কাজনক অবস্থায় আছেন। 24 ঘন্টা না গেলে কিছুই বলতে পারছি না আমরা। এখন আপনারা আল্লাহ আল্লাহ করুন বলে ডক্টর চলে গেলেন। 4 ঘন্টা পর আবারও জেগে উঠল রোজ। এখন আরও কে সামলানো যাচ্ছে না। একজন মানুষকে জোর করে কতক্ষণ আর ঘুম পাড়িয়ে রাখা যায়। তাই জেগেই রোদের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে যাওয়ার জন্য প্রচণ্ড ছোটাছুটি করছে। লাবু রোজের মা বাবা কেউই সামলাতে পারছে না ওকে। তখন হঠাৎ পেছনে কারো গলা পেয়ে শান্ত হয়ে দাঁড়ালো রোজ। হেই পিচ্চি, কি করছো? এরকম পাগলামি করে না। লাবিব ভাইয়াকে দেখে দৌড়ে ভাইয়াকে জড়িয়ে ধরলাম আমি। ভাইয়া কি করে আসলো? এগুলো জানার কোনো ইচ্ছা নেই আমার। ও ভাইয়া, জানেন আপনি রোদ ভাইয়া আমার উপর খুব রাগ করেছে। দেখুন না, কখন থেকে ওই রুমটায় শুয়ে আছে। কখন থেকে ডাকছি কিন্তু এখনো বের হয়নি। ও ভাইয়া, আপনি একবার বলুন না, আমি আর কোনো দুষ্টুমি করব না। ওর সব কথা মেনে চলব, কোনো কথার অবাধ্য হব না। তবুও বলো না আমার সাথে কথা বলতে। আপনি জানেন তো ওর সাথে কথা না বলে থাকতে পারি না, খুব কষ্ট হয়। ও ভাইয়া, আপনি বলবেন না ওকে? আমি জানি আপনি একবার বললে আপনার কথা ফেলতে পারবে না। ও ভাইয়া, বলুন না ওকে ফিরে আসতে আমার কাছে। আমার আর কিচ্ছু চাই না, শুধু ওকে ফিরিয়ে দাও বলে হুহু করে কাঁদছি আমি। ভাইয়াও নীরবে কাঁদছেন, সাথে এখানে উপস্থিত সবাই। এই পিচ্চি, এমন করিস না, মাথায় হাত বুলিয়ে। ভাইয়া আছে তো সব ঠিক হয়ে যাবে। ভাইয়ার উপর ভরসা আছে না? আমি মাথা নাড়িয়ে হুম বললাম। তাহলে চিন্তা কিসের, সব আগের মতো হয়ে যাবে। রোদকে ফিরতেই হবে, তোর কাছে না ফিরে পারবেই না। পাগলি, তোকে ছেড়ে কোথায় যাবে? ও যতই রাগ করুক তবুও তোর কাছেই ফিরতে হবে। তুই যে ওর নিঃশ্বাসে মিশে আছিস, এবার একটু শান্ত হয়ে বসো প্লিজ। ভাইয়া এসে গেছে, এখন আর ভয় পাস না। কিন্তু ভাইয়া, রোদ ভাইয়া এখনো উঠছে না কেন? কিছুক্ষণ পর ঠিক উঠবে। দেখবি তোকে কাঁদিয়ে কোথাও যাবে না ও। আচ্ছা, তোর বান্ধবীর সাথে পরিচয় করাবি আমায়। এতক্ষণ ধরে লাবিব আর রোজর দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল লাবু। আজকে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। এতদিন রোজের কাছে শুধু লাবিবের গল্প শুনেছে, কখনো চোখে দেখেনি, কিন্তু আজকে সেই মানুষটা ওর সামনে দাঁড়িয়ে আছে। সবকিছু কেমন অবিশ্বাস্য লাগছে, যেন কোনো গোলকধাঁধায় আটকে আছি আমি। নাহিদো ভাইয়া, আমি বলছি। ও লাবিবা রোজের বেস্ট ফ্রেন্ড, আর ওর লাভারি রোদের উপর অ্যাটাক করেছে। আর লাবিবা, উনি হৃদত চৌধুরী ওরফে লাবিব। সমাজে হৃদ নামে প্রতিষ্ঠিত বিজনেসম্যান হলেও আমাদের কাছে লাবিব ভাইয়া। হৃদো, হ্যালো মিস লাবিবা। এরকম সিচুয়েশনে লাবিবার কি বলা উচিত বুঝতে পারছে না ও। হৃদি রোজের লাবিব ভাইয়া, আর আমার হৃদি লাবিব। রোদের বেডের সামনে বসে আছে রোজ। রোদকে দেখার জন্য অতিরিক্ত পাগলামি শুরু করেছিল, সামলানো অসম্ভব হয়ে উঠেছিল। হসপিটালে ভাঙচুর পর্যন্ত শুরু করে দিয়েছিল। এমনকি মাথার ব্যান্ডেজও খুলে ফেলতে যাচ্ছিল। তাই লাবিব বাধ্য হয়েই ওকে নিয়ে রোদের কেবিনে ঢুকেছে। রোজকে কেবিনে দিয়ে বাইরে চলে গেছে লাবিব। অনেক আকুতি মিনতি করে ডক্টরের কাছ থেকে মায়ে 5 মিনিটের জন্য পারমিশন নিয়েছে লাবিব।
5 মিনিট পর রোদের কেবিন থেকে বেরিয়ে যেতে হবে ওকে। হসপিটালের করিডোরে বসে আছে লাবিব। সবাইকে বাসায় পাঠিয়ে দিয়ে সব ছেলেদের নিয়ে রোজকে নিয়ে হসপিটালে আছে ও। মাথায় তার শত শত চিন্তা ঘোরপাক খাচ্ছে। রাতুল রোজের সাথে এমন করতে যাচ্ছিল কেন? ও তো রোজকে নয় অন্য কাউকে ভালোবাসে। তাহলে হঠাৎ করে রোজের উপর অ্যাটাক করল কেন? আর রোদকেই বা মারল কেন? নাহিদ সিয়ামদের কাছ থেকে যতটা জেনেছে তাতে এটা ক্লিয়ার, ওরা রোজের ক্ষতি করতে চাইছিল আর সেখানে রোদ বাধা হয়ে দাঁড়ালে ওকে আঘাত করে। কিন্তু অ্যাটাক করলে তো লাবিবাকে করা উচিত ছিল। কিছুতেই অঙ্ক মিলাতে পারছি না। এখন যদি রোদের কিছু হয়ে যায় তো ওই পিচ্ছিটাকে কি করে বাঁচাবো আমি? রোদের শোকে আমার পিচ্ছিটাও যে মরে যাবে। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আজ পর্যন্ত শুধু আপনজনদের হারাতেই হয়েছে আমাকে। এই পিচ্ছিকে পেয়ে সবটা ঠিক করতে চেয়েছিলাম, কিন্তু আজ এটাও হারাতে বসেছি আমি। নিজের মা ভালোবাসা কাউকে বেঁধে রাখতে পারিনি, শুধু হার বরণ করে গেছি। কিন্তু না, এবার আমি হারব না। রোদ আর পিচ্ছিকে বাঁচাবো আমি অ্যাট এনি কষ্ট। কপালে হাজারো চিন্তার ভাঁজ নিয়ে বসে আছি। তখনই ঘাড়ে কারো হাত পড়তেই চমকে উঠলাম। পেছনের মানুষের দিকে তাকিয়ে অবাকের চরম পর্যায়ে পৌঁছালাম আমি। রোদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে রোজ। চোখের পলক পড়ছে না। বারবার মাথায় হাত বুলাচ্ছে আর চোখের জল বিসর্জন দিচ্ছে। কিন্তু আজ রোদের কোনো সাড়া নেই। কেমন প্রাণহীন ভাবে পড়ে আছে। একবারও চোখ মেলে তাকাচ্ছে না আমার দিকে। এটাও কি হওয়ার ছিল? আমার রোদ ভাইয়া আমার দিকে না তাকিয়ে চুপচাপ শুয়ে আছে। না, এটা কিছুতেই মানতে পারছি না আমি। যে ছেলেটা এক সেকেন্ডও মুখ বন্ধ করে না, আমাকে 10টা কথা শোনায়, কারণে অকারণে ঝগড়া করে বকে, সে আজ এতটা চুপ কি করে হতে পারে? আমার রোদ ভাইয়াকে তো চুপ মানায় না। এই রোদ ভাইয়া উঠো না। আর কত কষ্ট দিবি আমায়? দেখ আমি সেই কখন থেকে কাঁদছি। আমি কাঁদলে তো তুই সবথেকে বেশি খুশি হস, তাহলে আজ চুপ কেন? উঠো না, ঝগড়া কর, কথা বল আমার সাথে। তোর সাথে কথা বলতে না পেরে দম বন্ধ লাগছে আমার, তুই কি বুঝতে পারছিস না? কেমন অস্থির অস্থির লাগছে, বুকে চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে। আচ্ছা, আমার কথা না হয় বাদই দিলাম। চোখের পানি মুছে ফুপ্পির কথাটা তো একবার ভেবে দেখ। তুই জানিস ফুপ্পি কত কাঁদছে? তুই তো ফুপ্পির প্রাণ। এই ভাইয়া, তুই না ফুপ্পির কষ্ট, চোখের পানি সহ্য করতে পারিস না, তাহলে আজ এতটা কষ্ট দিচ্ছিস কি করে? কি করে এতটা নির্দয় হলি রে তুই? অবশ্য তুই তো আমার ব্যাপারে সবসময়ই নির্দয়। আমাকে কষ্ট দিতে পারলেই তোর সুখ। ঠিক আছে, তোর যত ইচ্ছা আমাকে কষ্ট দে, কিন্তু একটা কথা শুনে রাখো, সবকিছুর পরও এই বুচিকে সহ্য করতে হবে তোকে। আমার পাগলামো অবাধ্যতা সব মেনে নিয়ে আমার হাতে হাত রেখে চলতে হবে। শুনতে পাচ্ছিস তুই চিৎকার কাঁদছে রোজ, কিন্তু আজ এই কান্নার আওয়াজ রোদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। যদি রোজের চিৎকারগুলো ওর কান অবধি পৌঁছাতো তাহলে আবারও শুরু হয়ে যেত ওদের দুষ্টু মিষ্টি ঝগড়া। পেছনে ফিরে লাবিবাকে দেখে অবাক হল লাবিব। লাবিবার হাত এক ঝটকায় সরিয়ে নিল। লাবিব, তুমি এখানে? তোমার বয়ফ্রেন্ড দিয়ে একটা ছেলেকে পিটিয়ে লাশ বানিয়ে আমার পিচ্ছিটাকে পাগল বানিয়ে শান্তি হয়নি তোমার? আর কি চাও এবার রোজকেও শেষ করতে? তাহলে তাই করো, কারণ ওই যে ছেলেটি বেডে শুয়ে আছে, ও যদি পৃথিবীতে না থাকে তাহলে রোজও থাকবে না। কষ্ট পেতে পেতে দুঃখে দুঃখে মরবে, তার চেয়ে তুমি এই যন্ত্রণা থেকে ওকে মুক্তি দাও আর দুজনকে একসাথে পৃথিবী থেকে বিদায় দাও। ভেবো না এটা করলে আমি অবাক হব। একটুও অবাক হব না, কারণ যার বয়ফ্রেন্ড একটা নোংরা জঘন্য মনের মানুষ, সেই লোকটার গার্লফ্রেন্ড কেমন হবে খুব ভালোমতোই জানি আমি।
একটু আমার কথাটা শুনুন প্লিজ। রাতুল এমন কিছু করবে আমি কি করে জানব? ও যে শুধু আপনার বোন তা কিন্তু নয়, আমারও বেস্ট ফ্রেন্ড, বোনের থেকে কোনো অংশে কম নয়। আমি কি করে ওর ক্ষতি হোক সেটা চাইতে পারি? সেই জন্যই তো তুমি আর তোমার রাতুল এভাবে মেয়েটার জীবনকে নরক বানিয়ে দিতে চাইছ। তুমি জানো রোদ পিচ্চির কি? ওর লাইফে রোদের থাকা কতটা ইম্পর্ট্যান্ট? অবশ্য জানবেই বা কি করে তুমি? থামুন, আপনি এভাবে অকারণে আমায় দোষারোপ করবেন না। আমি জানি রোদ ভাইয়াকে কতটা ভালোবাসে। মন প্রাণ দিয়ে উনাকে চায়। উনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। আর আমি কিনা সেই রোজকে আলাদা করে দেব? যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ কিন্তু আমি নই। আমি জানি ভালোবাসা কি। চোখের পানি ফেলে। ওয়াই দ্যাটস গ্রেট। তুমি ভালোবাসা কি জানো বুঝো, এটাই অনেক। তোমার লাভার জেলে আর তুমি এখনো তোমার শত্রু পক্ষের কাছে বসে আছো। এখানে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। তুরিমি বরং রাতুলের কাছে যাও, ওকে জেল থেকে কিভাবে বাইরে বের করবে সেই চিন্তা করো। যদিও পারবে না তবুও বলছি চেষ্টা তো করো, এতে মনে শান্তি পাবে। আমি কি করব না করব সেটা নিশ্চয় আপনি বলে দেবেন না। আমার যখন যেখানে যাওয়া উচিত সময় মতো সেখানে চলে যাবে। এখন রাতুল ইম্পর্ট্যান্ট নাকি রোজ সেটা আমাকেই বুঝতে দিন। অহোহ, তবুও ভালো, এখনো রাতুলের কাছে যাওয়ার ইচ্ছা আছে তোমার। তাহলে দেরি কিসের, চলে যাও। আমি শুধু একটা কথাই বুঝতে পারছি না, তুমি হঠাৎ রোজের উপর ক্ষেপে গেলে কেন? কেন ওকে এত বড় বিপদে ফেললে? তবে এটাও বুঝতে পারছি খুব প্ল্যান করে পুরোটা সাজিয়েছ তোমরা। ছি লাবিবা, সেইম অন ইউ। চুপ করুন আপনি। যা তা বলে যাচ্ছেন। আমি কেন ওর সাথে এমন করব? আরে বাবা, রাতুল আমার বয়ফ্রেন্ড বলে ওর সব কাজ কি আমাকে জানিয়ে বা আমার সাথে প্ল্যান করে করবে নাকি? আপনি কি করে এসব ভাবছেন? আমি রোজকে? রাতুলের মতো খারাপ ছেলে এই পৃথিবীতে একটাও নেই। আচ্ছা একটা কথা বলো তো, তুমি যদি জানোই রাতুল এত খারাপ তাহলে ওকে অ্যাকসেপ্ট করেছিলে কেন? একটা মলিন হাসি দিয়ে এটাই বলতে চেয়েছিলাম আপনাকে, কিন্তু আপনি তা শুনলেন না, উল্টে আমায় এরকম বাজেভাবে অপমান করলেন। কিছু সত্যি না জানলে যদি সকলের ভালো হয় তাহলে থাক না সেটা অজানা। বাবা, কেমন কথা বলতে শিখে গেছো দেখছি। রাতুলের শোকে বুঝি? অবশ্য খারাপ লাগারই কথা, আফটারঅল তোমারই বয়ফ্রেন্ডও। তবে একটা কথা জেনে রাখো, ওই ছেলেটাকে কিছুতেই ছাড়ব না আমি, এমনকি তোমার লাভার বলেও ছাড় পাবে না। আমি তো একবারের জন্যও বলছি না ছেড়ে দিতে, আমিও বলছি ছাড়বেন না। ওকে ওর কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি দিন। আর এমন শাস্তি দিবেন যাতে আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবারও সাহস না পায়। ওই জেলের সেলে 4 দেওয়ালের মধ্যেই যেন আটকে থাকে ওর জীবন। তুমি এসব বলছো, বিশ্বাস হচ্ছে না? সে যাই হোক, তুমি না বললেও আমরা এমনিতেও ওকে ছাড়ব না। ওর শাস্তি ও পাবে। নিজের লাভারের উপর এত রাগ অবশ্য হওয়ারই কথা যে তোমাকে রেখে তোমার সামনে অন্য মেয়েকে। ভুল ভাবছেন আপনি। আবারও ঠিকও। হয়তো এজন্যই এতটা রাগ লাগছে, আসলে সবকিছুর পর ভালোবাসিত। তাচ্ছিল্যের হাসি দিয়ে। লাবু রাতুলকে সত্যি ভালোবাসে। নইলে এখন এই অবস্থাতেও এভাবে ওকে ভালোবাসার কথা স্বীকার করত না। তোমার মুখে কথাটা শুনে কষ্টে ভিতরটা ফেটে যাচ্ছে। কি কমতি ছিল আমার যার জন্য তুমি আমাকে না পছন্দ করলে না? কেন লাবিবা আমাকে ভালোবাসতে পারলে না? তাহলে আজ এই দিন তোমাকে দেখতে হতো না। তোমার কাছ থেকে দূরে থাকার জন্য ইউএসএ পাড়ি জমিয়েছিলাম।
তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না বলে কোনোদিন দেশে আসার ইচ্ছাও ছিল না, কিন্তু আজ আমার সবথেকে বেশি আপনজন বিপদে শুনে থাকতে পারলাম না, তাই আসতে বাধ্য হলাম। ফোনোর ওপাশ থেকে তোমার গলা চিনতে ভুল হয়নি আমার, কিন্তু তোমার হয়েছে। আসলে আমি তোমাকে ভালোবাসি সেজন্য এভাবে ফিল করতে পারি, কিন্তু তুমি তো রাতুলকে ভালোবাসো সেই জন্য আমাকে ফিল করতে পারো না। তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি না চাইতেও ভাগ্য আজ আবারও আমাকে তোমার সামনে দাঁড় করিয়েছে। কি এত ভাবছেন, কথা বলছেন না যে? আচ্ছা, সেদিনের পর আপনি কোথায় চলে গিয়েছিলেন? কেন আমাকে খুঁজোচ্ছিলে নাকি? মলিন হাসি দিয়ে নোনা আমতা আমতা করে আসলে সেদিনের পর একটা বিজনেস কাজের জন্য ইউএসএ যেতে হয়েছিল আমাকে। ওখানে আরও বেশ কয়েকদিন থাকার কথা ছিল, কিন্তু ফোনে রোজের খবরটা পেয়ে আর থাকতে পারিনি, সাথে সাথে চলে এসেছি। তার মানে তখন রোজকে আপনি কল দিয়েছিলেন? হুমম, তোমাকে একদিন বলেছিলাম না আমার একটা কিউট সিস্টার আছে? সে কে জানো? সেটা হলো রোজ, ওই পাগলি পিচ্চি মেয়েটা। আচ্ছা যাই হোক, খবরটা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন আসছি, রোজকে রোদের কেবিন থেকে নিয়ে আসতে হবে, এখনো কিছু খায়নি। এভাবে থাকলে ও আরও অসুস্থ হয়ে পড়বে। হুমম যান। তুমি কি? থাকছি, যাব না। ভাইয়ার জ্ঞান না ফেরা পর্যন্ত রোজের সাথে এখানেই থাকছি। প্রয়োজন ছিল না, আমি তো আছি ওর সাথে। তাছাড়া সিয়াম, নাহিদ, রিজও আছে, চাইলে চলে। আমার যাওয়ার হলে এমনি চলে যাব, আপনাকে তাড়িয়ে দিতে হবে না। ওকে ফাইন, এজ ইউর উইশ, আসছি। রোদের পাশে বসে কেঁদেই যাচ্ছে রোজ, আর রোদকে 10টা কথা শোনাচ্ছে, কিন্তু রোদ শুনছে না। এই ভাইয়া আর কতক্ষণ কাঁদবো, এবার চোখ খুলে তাকা না। দেখ আমার চোখ মুখ ফুলে লাল হয়ে গিয়েছে। জানিস সেই সকাল থেকে এখনো খাইনি। তুই তো জানিস খিদে সহ্য করতে পারি না আমি, আর দেখ সারাদিন খাইনি। ও উঠবি না তো? আমি একটু কষ্ট দিয়েছি বলে আমাকে এতটা কষ্ট দিচ্ছিস তো? দিস ইজ নট ফেয়ার ভাইয়া। এই পিচ্ছি, তুমি এখনো কাঁদছ? রোদ শুনলে কিন্তু খুব রাগ করবে। চলো, 5 মিনিট হয়ে গেছে, আমরা এবার যাই, সকালে আবার আসবো কেমন? রোজকে বুঝিয়ে রোদের কেবিন থেকে বেরিয়ে গেছে লাবিব, কিন্তু খাওয়াতে পারছে না। লাবিবা, নাহিদ, সিয়াম, রিজু সবাই ব্যর্থ। লাবিবও কিছুতেই খেতে রাজি করাতে পারছে না। বাধ্য হয়ে ইমোশনাল ড্রামা করে কিছুটা খাইয়েছে। 24 ঘন্টা পার হওয়ার আগেই পরের দিন সকালে হন্তদন্ত হয়ে রোদের কেবিন থেকে বেরিয়ে এলেন ডক্টর। ডক্টরের এমন কথায় অবাক সবাই। কারো মুখে কোনো কথা নেই, কারো মুখে কোনো কথা নেই। সকাল সকাল এত ভালো খবর পাবে এটা আশাও করেনি কেউ। তাই অতি সুখের খবরে পাথর হয়ে গেছে। সবাই অবুঝ বাচ্চাদের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ডক্টর, একটা গুড নিউজ আছে। 24 ঘন্টার আগেই পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। আপনারা খুব লাকি, তাই এমন মরণাপন্ন ছেলেটাও মরতে মরতে বেঁচে গেছে। আমরা তো ভেবেছিলাম হয়তো কোমায় চলে যাবে, কিন্তু না, আমাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। সবটা ভালোবাসা আর প্রার্থনার জোরে সম্ভব হয়েছে। রোজের কাছে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলেন, আর কেঁদো না মা, রোদ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। হৃদয়সত্যি বলছেন ডক্টর। রোদেরও জ্ঞান ফিরেছে। আমাদের রোদ আবারও হেসে খেলে বেড়াবে আমাদের মাঝে। পিচ্চি, দেখেছিস রোদ ভালো হয়ে গেছে? ভাইয়া বলেছিলাম না, ও ঠিক হয়ে যাবে। রোদের বাবা মা সহ সবাই খুব খুশি। সবার মুখে এখন প্রশান্তির হাসি ফুটে উঠেছে। রোজ লাবিবের হাত ধরে কিছুটা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে।
লাবিবাও পাশে দাঁড়িয়ে আছে। রোজও আচ্ছা আঙ্কেল আমি কি ভাইয়ার কাছে যেতে পারি? রোজের কথা শুনে সবাই অবাক চোখে তাকিয়ে আছে ওর দিকে। সকলের এমন চাহনি দেখে কিছুটা অপ্রস্তুত ফিল করল সে। যেন কি বলে ফেলেছে যা বলা ঠিক হয়নি, আবার কিছু বলবে তখনই একসাথে হেসে উঠল সবাই। ডক্টর মা পারবে তবে আধা ঘন্টা পর যেও। রোজকেন আপনি না বললেন ওর জ্ঞান ফিরে এসেছে তাহলে? ও জিত হয়ে ঘাবড়িও না মা, জ্ঞান ফিরেছে ঠিক। তবে এখন আমরা সব ডক্টররা মিলে একবার উনাকে অবজার্ভ করব, তাই তারপর আপনারা দেখা করতে পারবেন। খুব ভালোবাসো ছেলেটাকে তাই না? আসলে এরকম ভালোবাসা ফেলে কেউ কি কোথাও যেতে পারে? টেনশন করো না, আধ ঘন্টা পর আমি নিজে তোমাকে ডেকে নেব। রোজ গোমরা মুখে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এতে ডক্টর একটু হেসে চলে গেলেন। রোদের সাথে দেখা করতে কেবিনে ঢুকেছে সবাই। এক এক করে দেখা করে বেরিয়ে গেছেন। শুধু রোজই থাকছে। রোদ এখন অনেকটাই ভালো আছে, কথা বলছে সবার সাথে। দুদিন পর ছেড়ে দেবে। রোজ শুধু চেয়ে চেয়ে ওকে দেখছে, কোনো কথা বলছে না। হৃদ সবাইকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেছে। রোজ রোদের পাশে বসে আছে, মুখে কোনো কথা নেই, শুধু কাঁদছে। রোদ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। একদিনের ব্যবধানে কেমন যেন শুকিয়ে গেছে। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। চোখের নিচে কি পড়ে গেছে? এরকম রোজকে কখনো দেখিনি আমি। রোজের কান্না দেখে বেশ বিরক্ত রোদ। বিরক্তি নিয়েই বলল, আমাকে জীবিত রেখে এভাবে মরা কান্না জুড়েছিস কেন? আমি না মরে ভালো হয়ে গেছি, এতে কি তুই একটুও খুশি হসনি? কাঁদতে হলে আমার সামনে থেকে সরে বাইরে বসে কাঁদ। একদম উল্টা পাল্টা কথা বলবি না, চোখ রাঙিয়ে। তুই আমাকে রেখে মরবি কিছুতেই না। তোকে মরতে দেব না আমি। কেন? আমি মরলেই তো তুই খুশি হবি। তোকে জ্বালানোর মতো কেউ থাকবে না। যখন যা ইচ্ছা তাই করতে পারবি, কেউ বাধা দেবে না। লাইক সিয়ামের সাথে প্রেম। সবসময় ফালতু কথা। আমাকে সিয়ামের সাথে প্রেম করতে বলে তুই তোর নিতুকে নিয়ে লুতুপুতু করবি? কিছুতেই চান্স দেব না আমি। আরে লুতুপুতু করার কি আছে? তুই তো আমাকে পাওয়া দিস না, আর নিতু ও আমাকে কত ভালোবাসে। তাই অনেক ভেবে দেখলাম আমার জন্য নিতুই ঠিক। কাঁদছিস কেন? কাঁদিস না, তোর জন্য সিয়াম ইজ দ্য বেস্ট অপশন, আর আমার জন্য নিতু। ওর সাথে এখন থেকে ছুটিয়ে প্রেম করব আমি। করাচ্ছি তোকে প্রেম। ওই পেচিমুখী নিতুর সাথে প্রেম বলেই এলোপাথারি কিল ঘুষি মারতে লাগলো রোজ। এতদিন আমার পেছনে ঘুরে এখন ওই মেয়ের সাথে প্রেম করবি? এতটা ক্যারেক্টারলেস তুই জানা ছিল না আমার। এভাবে মারছিস কেন? আহহ লাগছে তো আমার। লাগুক। আরও বেশি কিল ঘুষি মারছে রোজ। প্রথমে হাসলেও পরে আহহ বলে চিৎকার দিয়ে উঠল রোদ। ভাইয়া কি হলো তোর? লেগেছে খুব বলে আবারও কান্না করতে বসল। এই ভাইয়া কোথায় ব্যথা পাচ্ছিস বল আমাকে, আমি বুঝতে পারিনি। এই ভাইয়া কথা বল না, ডক্টরকে ডাকব। না রে বুচি, লাগবে না। তুই আমাকে মেরে ফেলবি, আগে বললেই পারতিস। এভাবে কষ্ট দিয়ে মারার কি আছে? অভিনয় করে। এখন আমার কষ্টের কথা চিন্তা করতে হবে না। তুই মার কন্টিনিউ কর, আমি আর একটা শব্দও করব না। না ভাইয়া প্লিজ এভাবে বলিস না। দেখ আমি কান ধরছি, আর মারব না, আমার ভুল হয়ে গেছে, সরি। না বুঝি। তুই তোর মনের স্বাদ মিটিয়ে মার আমাকে। আমি মরে গেলেও। একদম বাজে বকবি না। জেনে রাখিস তুই মরে গেলে আমিও মরে যাব।
তোকে ছাড়া বাঁচতে চাই না আমি। জানিস কাল থেকে মনে হচ্ছিল আমি মরে যাই, তোকে এভাবে চুপচাপ শুয়ে থাকতে দেখতে খুব কষ্ট হচ্ছিল আমার। আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করবি না আর। যদি তুই মরে যাওয়ার কথা ভাবিস তাহলে তার আগে আমাকে মেরে যাস। রোদের বুকে মাথা দিয়ে কাঁদছে রোজ। রোদও দুহাত দিয়ে জড়িয়ে নিয়েছে রোজকে। এই পাগলি আমি ফান করছিলাম। আর তুই কি ভাবলি সত্যি বলছি তোকে ছাড়া আমিও বাঁচতে পারবো না রে বুচি। তুই যে আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছিস, তুই আমার অস্তিত্ব। আর কাঁদিস না, কেঁদে কেঁদে নিজের চোখ মুখের কি হাল করেছিস বলতো। একবার আয়নায় তোর মুখ দেখেছিস? আয়না দেখার টাইম যেন চলে যাচ্ছিল আমার। চোখ মুখের যা ইচ্ছা হোক, তুই ভালো আছিস এটাই অনেক। রোজ উঠতে যাবে তখন শক্ত করে জড়িয়ে ধরল রোদ। উঠিস না, এভাবেই থাক। তুই ব্যথা পাবি তো, সেটা আমি বুঝে নেব। এখন বকবক বন্ধ করে ফটাফট ঘুমিয়ে পড় আর আমাকেও ঘুমাতে দে। এভাবে কি করে ঘুমাবো? কেউ দেখলে কি বলবে? তুই আবার কবে থেকে লোকের কথার ধারো ধারিস বলতো? তাই ফাউল এক্সকিউজ না দিয়ে ঘুমা। রোজ চুপচাপ রোদের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। শেষ পর্যন্ত রোদ ভালো হয়ে ওর কাছে ফিরেছে, এটাই ওর সবথেকে বড় পাওয়া। রোদ রোজের মাথায় হাত বুলাচ্ছে। রোজ, আমাকে কি ক্ষমা করা যায় না? আর কতদিন তোর না বলা ভালোবাসার কথা শোনার জন্য ওয়েট করব বলতো? আমি যে আর পারছি না রে। আচ্ছা সত্যি যদি কাল আমি মরে যেতাম তাহলে তুই কি করতিস? আমাকে ভুলে যেতিস? মামু নিশ্চয় ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দিত, তাই না? তুই আবার ফালতু বকছিস। তোকে আমি কি করে ভুলতে পারি বলতো? আমার যা বলার আগেই বলে দিয়েছি। সো এখন চুপ করে ঘুমা। তোর ঘুমের প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে, আর কখনো তোকে ভালোবাসার কথা বলবো না। এবার ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নেব, তখন বুঝবি আমাকে অবহেলা করার শাস্তি কতটা ভয়াবহ হয়। যদি এরকম কিছু করার কথা ভেবেও থাকিস তা মাথা থেকে বের করে দে। না হলে গলা চেপে ধরে তোকে আমি মেরে ফেলব। আমি তোকে ভালোবাসি বলবো না, তবুও তুই কারো সাথে বিয়ে কেন, আমাকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকাতেও পারবি না, বুঝেছিস? তুই আমাকে রিজেক্ট করার এটাই শাস্তি। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। এবার তো গলাটা ছাড়, নইলে কাল বেঁচে গেছি কিন্তু আজকে আর বাঁচব না, শ্বাসরোধ হয়ে মরে যাব। অহোহো, হাত ছেড়ে, সরি। আচ্ছা কথা বলিস না, চুপ করে ঘুমাবি, আমিও ঘুমাবো, খুব ক্লান্ত লাগছে বলে আবার রোদের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল রোজ। তোকে আজকে নয়, কিছুদিন যাক, এমনি আমিই বলবো ভালোবাসি। আমাকে তো কম ঘুরাসনি, পুরো 5 বছর। এবার তোকে শুধু কটা দিন আমার পিছনে ঘুরিয়ে মজা নেই। রোজের এমন বিহেভিয়ারে হাসছে রোদ। পাগলি একটা, আমাকে ভালোবাসি তাহলে মুখে বলতে এত সমস্যা কিসের? তবে তোকে দিয়ে ভালোবাসি কথাটা বলাবি আমি, দেখে নিস তুই। প্রায় 1 ঘন্টা পর লাবিবা বাড়ি যাবে বলে মনস্থির করেছে। একটু পর চলে যাবে, তাই যাওয়ার আগে রোদের সাথে দেখা করতে চায় ও। হৃদ লাবিবাকে নিয়ে রোদের কেবিনে ঢুকেছে। কেবিনে ঢুকেই অবাক তারা। রোদ আর রোজ শুয়ে আছে, এটা দেখে লাবিবা মাথা নিচু করে মুখ চেপে হাসছে। এমন কিছু দেখবে লাবিবও আশা করেনি। ও হাসছে, তবে দুজনেই নীরবে। এরকম একটা সিন দেখে চোখাচোখি হতেই শব্দ করে হেসে উঠল তারা। লাবিব নিজের হাসি থামিয়ে লাবিবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি অপরূপ এই হাসিটা, দেখলেই পাগল হয়ে যাই আমি।
পরক্ষণে রাতুলের কথা মনে হতেই চোখ সরিয়ে নিল আর বলতে লাগল, যা আমার নয়তা দেখে সাময়িক আকর্ষিত হওয়ার কোনো মানেই হয় না। তাই ওর মায় না পড়ে মায়া কাটাতে চাই আমি। আর কিছুতেই ওর মায় জড়ানো যাবে না নিজেকে। হৃদ আর লাবিবার হাসির শব্দে জেগে উঠল রোদ। কিন্তু রোজ এখনো বেঘোরে ঘুমাচ্ছে। হৃদ আর লাবিবাকে দেখে যেখানে রোদের লজ্জা পাওয়ার কথা সেখানে লজ্জা না পেয়ে উল্টে কায়দা করে হৃদ আর লাবুকে লজ্জায় ফেলে দিল রোদ। ভাইয়া তুরিমি এখানে? ছি ছি, কি লজ্জার ব্যাপার। ছোট বোন রোমাঞ্চ করছে আর বড় ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে আর হাসছে। ও মাই গড, এটা কি দেখছি আমি। সত্যি যুগ পাল্টাইছে, এখন বড় ভাইও ছোট ছোট ভাইবোনকে ডিস্টার্ব করতে চলে আসে। রোদের মুখে এমন নির্লজ্জের মতো কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো করে তাকিয়ে আছে হৃদ। এই একদম আমাকে বড় ভাই বানিয়ে বুড়ো করবি না। আমি রোজের বড় ভাই তা ঠিক, কিন্তু তোর ফ্রেন্ড, তাই এসব দেখার পুরো রাইট আমার আছে। আর যদি এগুলো বেডরুমে করতিস তাহলে ডিস্টার্ব করলে বলতে পারতিস। কিন্তু তোরা তো ওপেন হসপিটালে রোমাঞ্চ করে বেড়াচ্ছিস, তাই এতে আমাদের কিছু করার নাই। তোরা ওপেনলি করতে পারলে আমাদের দেখতে সমস্যা নাই। তাই বলে এভাবে দেখবি তোরা? আচ্ছা, লাবুর কথা না হয় বাদই দিলাম, ও বুচির বেস্টু, তাই এসব দেখতেই পারে, বাট তুমি তো কিছুতেই দেখতে পারো না। দেখছো তো দেখছো, আবার দুজনে মিলে হাসছ। এমন সিন দেখে হাসবো না তো কি কাঁদবো নাকি? এরকম জিনিস তো সব সময় দেখা যায় না ভাই। আমাদের ভাগ্য ভালো, তাই আজ দেখতে পারলাম। চোখ টিপে ওদের কথাবার্তা শুনে লজ্জায় মরে যাচ্ছে লাবু। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লাবিবের সামনে। এই অবস্থায় কি করা উচিত বুঝতে পারছে না লাবু। এখানে থাকবে নাকি চলে যাবে বুঝতে পারছে না। এরই মধ্যে সবার কথা শুনে জেগে গেছে রোজ। রোজকে জেগে উঠতে দেখে রোদ বলে উঠল, ভাইয়া দিলে তো বচির ঘুমটা ভাঙ্গিয়ে। এই বুচি, একদম উঠবি না, ঘুমিয়ে পড়। কে নির্লজ্জ, একবার দেখ। ভাইকে সামনে রেখেও রোজকে বলছিস না উঠতে। উফ, আজকালকার ছেলে মেয়ে এতটা মডার্ন জানা ছিল না। লাবুসাচ্ছা ভাইয়া, আমি আসছি। আমি এখন বাসায় চলে যাচ্ছি, পরে একবার এসে আপনাকে দেখে যাব। রোদনা যাবে কেন? রোজ উঠুক, ওর সাথে দেখা করে যাও। এরই মধ্যে চোখের ঘুম সরে গেছে রোজের। হৃদের কথা কানে যেতেই একলাফে উঠে দাঁড়ালো রোজ। ভাইয়া, আপনি কখন এলেন? অনেকক্ষণ আগেই এসেছি। লাবিবা চলে যাচ্ছে, তাই রোদকে দেখতে এসেছে। অহোহ, আমাকে ডাকলেই পারতে। ছি, কি লজ্জা। ভাইয়া এসে এভাবে দুজনকে দেখল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে রোদের দিকে। কিন্তু রোদ এসবের পাওয়াই দিচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, এত লজ্জা পেতে হবে না। ভাইয়া কিছু দেখেনি, যা দেখার লাবু দেখেছে। আমি আবার কি দেখলাম? আপনিই তো সব দেখলেন আর রোদ ভাইয়ার সাথে ঝগড়া করলেন। ঝগড়া আর আমি ইম্পসিবল। ওটা তোমার কাজ। সব সময় আমার সাথে ঝগড়া করা, আগে ঝগড়া না করলে তো তোমার ভালোই লাগতো না। অবশ্য এখন দিন পাল্টেছে। হৃদের কথা শুনে রোদ আর রোজের চোখ বেরিয়ে আসার উপক্রম। লাবু ছলছল চোখ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রোদ প্লাস রোজ বলে উঠল, আগে মানে? তোমরা আরও আগে থেকে দুজন দুজনকে চিনতে। হৃদ হয়তো চিনতাম, হয়তো না। আমার চিনার মধ্যে ভুল ছিল, তাই ভালোমতো চিনতে পারিনি। আচ্ছা, আমি একটু আসছি বলেই বাইরে চলে গেল হৃদ। এখানে থাকলে ওর মুখ ফসকে বের হওয়া একটা কথার জন্য রোজের হাজারটা প্রশ্নোত্তর দিতে হবে ওকে, যা এখন চাইছে না।
লাবুস ভাইয়া, আপনার এই অবস্থার জন্য হয়তো আমি অনেকটা দায়ী। অনেকের ধারণা আমি আর রাতুল ইচ্ছা করে এসব করেছি। বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। তবুও রাতুল যেহেতু আমার লাভার, সেহেতু ওর সব দায় আমার উপরেও বর্তায়। আপনার সাথে যা যা হয়েছে তার জন্য আই এম সরি ভাইয়া। তুমি কেন ক্ষমা চাইছ? এতে তোমার কোনো দোষ নেই। যে যাই বলুক, আমি তো জানি তুমি নির্দোষ। এভাবে নিজেকে দোষারোপ করা বাদ দাও। আমার একটা জায়গায় কটকা, রাতুল তোমার লাভার। যদিও এটা তোমার একার ডিসিশন, তাতে আমাদের কিছু বলার নাই। আচ্ছা ভাইয়া, আসছি, রোজ আসছি বলে বাইরে চলে গেল লাবু। কলিডোরে মুখে হাত দিয়ে বসে আছে হৃদ। লাবু ওকে উদ্দেশ্য করে বলল, আসছি আমি। তুরিমি চলে যাচ্ছ, সেটা আমাকে বলার কি আছে? যাও, চলে যাও, আমার চোখের সামনে থেকে আর কখনো আমার সামনে আসবে না। ঠিক আছে, তাই হবে। আজকের পর আর কখনো ভুল করেও আপনার সামনে আসব না আমি। মলিন হাসি দিয়ে, থ্যাঙ্কস। আসতে পারে। কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে বেরিয়ে গেল লাবিবা। লাবুকে এগিয়ে দিতে কেবিনের বাইরে এসেছিল রোজ। ওদের কথোপকথন শুনে থমকে গেল ও। এসবের থেকে এটা ক্লিয়ার, লাবু আর ভাইয়ার সাথে কিছু একটা হয়েছে। আচ্ছা, লাবুই কি সেই জানতে হবে। দুদিন আগে হসপিটাল থেকে রোদ ভাইয়াকে ডিসচার্জ করে দিয়েছে। এখন টোটাল বেড রেস্টে আছে। রোজ দিনরাত ওর সেবা করছে, আর সাথে আছে ওদের দুষ্টু মিষ্টি ঝগড়া আর রোজের কড়া শাসন। রোদে এক নতুন রোজকে দেখছে, যাকে সবসময় পাগলি বাচ্চা ভাবত, এখন সেই বাচ্চা মেয়েটাই ওর সব দেখাশোনা করছে। টাইমলি খাওয়া দাওয়া, মেডিসিন খাওয়ানো সবই করছে। রোজ যখন রোদের সেবায় ব্যস্ত, রোদ তখন রোজকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। একদৃষ্টিতে তাকিয়ে আছে রোজের দিকে। কি হলো, আমাকে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? কি আর করার, এমনি তো খেতে পারবো না, তাই চোখ দিয়েই খিদে মিটাচ্ছি। ছি, কি বিচ্ছিরি ভাষা। তুই এসব ভাষায় কথা বলিস? কেন বলবো না? ভুল কিছু তো বলছি না আমি। যা বলছি ঠিকই বলছি। আমারও তো ইচ্ছা করে তোকে আদর করি, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই। তোর ইচ্ছা করে না? কেন করবে না নানু ভাই? রুমে প্রবেশ করে। আমার ছোট গিন্নিরও ইচ্ছা করে, শুধু মুখ ফুটে কিছু বলে না। মুচকি হেসে, দাদু, তুমিও এসব আবুল তাবুল কথা বলছ? তোমার নানু ভাইয়ের সাথে তাল মিলানো বন্ধ করো। তাল মিলাচ্ছি কোথায় দাদু ভাই? আমার যা মনে হলো তাই বললাম। এই বুড়ি কখনো মিথ্যা বলে না। আচ্ছা নানু ভাই, এখন ভালো আছো তো? আর ভালো থাকা আমার, সেটা কি সম্ভব নাকি? বুচির এত শাসন, বাবারে বাবা, কবে যে ভালো হব আর এই কেয়ারিং নামের অত্যাচার থেকে রক্ষা পাবো কে জানে। আমার এত খেয়াল রাখে, অথচ নিজেও তো অসুস্থ, সে খেয়াল কি উনার আছে? আমি কোথায় অসুস্থ? এইটুকু মাথা কেটে গেছিল, ব্যান্ডেজও খুলে নিয়েছি, এখন আমি একদম সুস্থ, আর তুই অসুস্থ। তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাকে উদ্ধার কর। আমি একটু আসছি বলে চলে গেল রোজ। নানু প্লাস দাদুস, নানু ভাই এরকম সুন্দরী প্রেমিক প্রেমিকা থাকলে আমি সারা জীবন এমন অত্যাচার সহ্য করতে রাজি আছি। আর তুমি কিনা এতেই হাঁপিয়ে উঠেছ। না গো নানু, হাঁপাইনি। বরং ভালো লাগছে, কিন্তু বুঝি ও তো অসুস্থ। এভাবে সারাদিন যদি আমাকে নিয়ে পড়ে থাকে, তাহলে ওর আরও অসুস্থ হয়ে পড়বে। ও তুমি ভেবো না। আমার দাদু ভাই এখন অনেক বড় হয়ে গেছে। ঠিক সব দিক সামলে নিবে। ভাগ্য করে এমন একটা মেয়েকে লাইফে পেয়েছ। কখনো হারাতে দিও না ওকে। না নানু, একবার ভুল করেছি, কিন্তু আর কখনো এমন ভুল করব না।
যে করেই হোক ওকে আমার লাইফে ফিরিয়ে আনবো। ভাইয়াকে দেখতে আজ আমাদের বাসায় এসেছে লাবু। ওর সাথে আমার অনেক কথা আছে, ভালোই হয়েছে এসেছে। আমার রুমে বসে সন্দেহের ওর দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। কি হয়েছে? এভাবে তাকাচ্ছিস কেন? তুই জানিস না কেন? ভনিতা না করে ফতাফত বলে দে লাবিব ভাইয়াকে কি করে চিনিস? সে অনেক কথা অন্যদিন বলবো। না, আমি আজই শুনব। বল তুই ভাইয়াকে কিভাবে চিনিস, আর ভাইয়া হসপিটালে তোর সাথে এভাবে কথা বলছিল কেন? বললাম তো অন্যদিন। ঠাসস। চুপ বলে ফেল। না বললে আবার মারব। যে করেই হোক তোকে দিয়ে আমি কথাগুলো বলিয়েই ছাড়ব। তুই আমাকে মারলি, গালে হাত দিয়ে। মার না খেতে চাইলে তাড়াতাড়ি বলা শুরু কর। বলতেই হবে। ঠোঁট উল্টিয়ে। হুমম। তাহলে শুন বলছি। অতীত। কলেজে আসার সময় একদিন হৃদের সাথে দেখা হয়েছিল আমার। তখন থেকেই উনাকে চিনতাম আমি। তোকে বলবো বলবো বলে কখনো বলা হয়ে ওঠেনি আমার। মাঝে মাঝে গাড়ি করে কলেজ বাসায় পৌঁছে দিতেন উনি, আমারও ভালো লাগতো ব্যাপারটায়। আস্তে আস্তে বুঝতে পারি উনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি আমি। আর উনিও আমার প্রতি দুর্বল, এটাও বুঝে গিয়েছিলাম আমি। তুই তোর আপুর বিয়েতে যাওয়ার আগে তোকে বলেছিলাম আম্মু অসুস্থ, তোর মনে আছে? তখন তুই খুব আপসেট ছিলিস আর আন্টি অসুস্থ, তাই বিয়েতে যেতেও তোকে জোর করিনি আমি। তখন মিথ্যা বলেছিলাম আমি। আম্মু অসুস্থ ছিল না। তাহলে? সে সময় থেকে রাতুল আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু করে। ও কিভাবে আমাকে আর হৃদকে দেখে নিয়েছিল, আর এটাও জানতে পেরে গিয়েছিল আমরা একে অপরকে ভালোবাসি। আর সেজন্যই হৃদের সাথে মিশতে বারণ করে আমায়। আর বলে যদি ওর কথার অমান্য হই তাহলে আমাকে মেরে ফেলবে। আমি কখনোই আমার প্রাণের পরোয়া করু না, তাই ওর কথা শুনিনি আমি। ওর এই হুমকি যখন কাজে দিচ্ছিল না তখন ও হৃদের পেছনে ওর সহযোগীকে রিয়াদকে লাগিয়ে দেয়, যে 24 ঘন্টা ছায়ার মতো উনাকে অনুসরণ করতে থাকে আর সব খবর ওকে পাঠায়। একদিন হৃদের জন্য ওয়েট করছিলাম আমি, তখন রাতুল এসে সামনে দাঁড়ায় আমার। ওই দিন বলে যায় আমি যদি হৃদের সাথে মিশি তাহলে ও হৃদকে খুন করে গুম করে ফেলবে। তুই তো ভালো করেই জানিস ওর কথা না শুনলে ও কি কি করতে পারে, তাই আমিও ওর কথা শুনে উনাকে ইগনোর করতাম। বিশ্বাস কর, উনাকে ইগনোর করে একটা মুহূর্তের জন্য শান্তি পাইনি আমি। বুক ফেটে কান্না আসতো, তবুও উনাকে কড়া কথা শোনাতাম যাতে উনি আমার উপর রাগে দূরে চলে যান। কিন্তু উনি তা না করে আরও আমার উপর আকৃষ্ট হচ্ছিলেন। কিছুটা চুপ থেকে আবারও বলতে শুরু করল লাবু, তোমরা আপুর বিয়ের জন্য গ্রামের বাড়িতে চলে যাওয়ার পর আমার জীবনটায় ঘোর অন্ধকার নেমে আসলো। এতদিন যাও আলোর পথ ছিল, কিন্তু ওই দিনের পর আমার জীবনটা অন্ধকারের তলানিতে নিমজ্জিত হয়ে গেল। চলবে।